লেভেল, রাইট। সো লিনিয়ার রিগ্রেশন আমরা কখন ব্যবহার করব? যখন আমার মডেলের লেভেলটা হবে একটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তার মানে আমরা যদি একটা গাড়ির অডোমিটার মাইলেজ প্রেডিক্ট করতে যাই, এই বাকি জিনিসগুলাকে ফিচার হিসেবে ব্যবহার করে সামহাও, তাহলে আমাকে লিনিয়ার রিগ্রেশন করতে হবে। যদি আমি গাড়ির প্রাইস প্রেডিক্ট করতে চাই, তাহলেও লিনিয়ার রিগ্রেশন আমি ব্যবহার করতে পারবো, যেহেতু আমার টার্গেট ভ্যারিয়েবলটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল হতে হবে লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করার জন্য। সো আমরা ওই কথাটাই দেখতে পাচ্ছি যে লিনিয়ার রিগ্রেশন ইজ ইউজড when the output variable is quantitative। এই জন্য কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল এটা একটা রিয়েল ভ্যালু, রিয়েল নাম্বার, সেটার জন্য বলা হচ্ছে y বিলংস টু r। y হচ্ছে আমার টার্গেট ভ্যারিয়েবল, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কার প্রাইস। এখন আমাদেরকে কি করতে হবে? এই y হ্যাট এটাকে প্রেডিক্ট করতে হবে। y হ্যাট আমি কিভাবে প্রেডিক্ট করব? এক্স থিটার মাধ্যমে। এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, থিটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, থিটা হচ্ছে একটা ভেক্টর, সরি। সো তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে আমার যে আম, আমি বলছিলাম যে আমার মডেলে একটা ইনপুট আছে, আউটপুট আছে। আউটপুটটা হচ্ছে ওয়াই এ যাবে, এই যে ওয়াই। আর ইনপুটটা হচ্ছে আমার ফিচার ভ্যারিয়েবল গুলা আমার এক্স এর মধ্যে যাবে। থিটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের মডেল প্যারামিটার। আচ্ছা, তাহলে আমরা যে একটু আগে কার প্রাইসের ডেটাটা দেখলাম, আমি যদি আম, গাড়ির ম্যানুফ্যাকচারার মডেল অডোমিটার রিডিং থেকে প্রাইস প্রেডিক্ট করতে চাই, তখন আমি যেটা করব যে ম্যানুফ্যাকচারার মডেল, গাড়ির অডোমিটার, এগুলো হচ্ছে আমি এক্স এর মধ্যে দিয়ে দিব ফিচার হিসেবে। এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের মডেল প্যারামিটার, যেটা আমাকে মডেল ট্রেনিং এর সময় লার্ন করতে হবে। ওয়াই হ্যাট হচ্ছে আমার আউটপুট, আউটপুট মানে মডেলের আউটপুট কার প্রাইস। এটা হচ্ছে আমার প্রেডিক্টেড কার প্রাইস, এই জন্য আমরা এটাকে ওয়াই হ্যাট হিসেবে রিপ্রেজেন্ট করলাম। যেটা আমার গ্রাউন্ড ট্রুথ কার প্রাইস, মডেলের অ্যাকচুয়ালি আউটপুট দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু, যেটা আমার মডেলের অ্যাকচুয়ালি আউটপুট দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু হবে ওয়াই। আর যেটা আমার মডেল আউটপুট দিল প্রেডিক্টেড, সেটা হচ্ছে ওয়াই হ্যাট। তার মানে আমাদের আইডিয়ালি আমাদের টার্গেট হচ্ছে এই ওয়াই হ্যাট আর ওয়াই, এই দুইটার ভ্যালু যেন একে অপরের কাছাকাছি থাকে। যদি আমার মডেলটা ভালো হয়, তাহলে ওয়াই আর ওয়াই হ্যাট কাছাকাছি থাকবে। এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের সেট আপ। কার কি কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আম, আমাদের কাজ হচ্ছে ডাটা সেটটাকে আমি কিভাবে এখন লিনিয়ার রিগ্রেশন মডেল ট্রেন করার জন্য ইউজ করব। তো আমাদের ধরা যাক যে আমার ডাটা সেটে এন সংখ্যক রো আছে, তার মানে আমার ডাটা সেটে এন সংখ্যক স্যাম্পল আছে, এবং কিছু ফিচার আছে, মডেল, ম্যানুফ্যাকচারার, গাড়ির অডোমিটার রিডিং, যাই হোক এগুলো হচ্ছে ফিচার। তাহলে এই যে ডি সংখ্যক ফিচার যদি আমার থাকে, তাহলে এই ফিচার গুলাকে আমি হচ্ছে একটা ফিচার হিসেবে এনকোড করতে হবে।
এটাকে আমরা বলি ফিচার ম্যাট্রিক্স জেনারেশন। অর্থাৎ গাড়ির ম্যানুফ্যাকচারার, মডেল, অডোমিটার রিডিং, আমি যেখান থেকে যে ইনপুট গুলা থেকে আমি কার প্রাইস প্রেডিক্ট করব, সেই ইনপুট গুলাকে আমার নাম্বারে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে ওই স্যাম্পলের জন্য ফিচার ভেক্টর। ফিচার ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখব যে কিভাবে আমি কোয়ান্টিটেটিভ এবং ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল থেকে ফিচার ভেক্টর জেনারেট করতে পারি। আচ্ছা, এই এক্স আই দিয়ে আমি কি রিপ্রেজেন্ট করলাম? এটা হচ্ছে আমার তম স্যাম্পলের জন্য ফিচার ভেক্টর। ডাটা সেটে অনেকগুলা রো আছে, অনেকগুলা রো এর মধ্যে তম রো এর জন্য ফিচার ভেক্টর হচ্ছে এক্স আই। এবার ওই এক্স আই, ওই তম স্যাম্পলের জন্য আমার মাল্টিপল ভ্যারিয়েবল আছে ইনপুট হিসেবে, সেগুলাকে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি করে করে এক্স ডি পর্যন্ত রিপ্রেজেন্ট করলাম। লিনিয়ার রিগ্রেশনে একটা বায়াস টার্ম থাকে, এটা হচ্ছে ওয়ান। আমরা দেখবো বায়াস টার্মটার কাজ কি। তাহলে আমার ওয়াই হ্যাট ইকাল টু এক্স থিটা, এটা আমার এই যে ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটার ডাইমেনশনটা আসলে কেমন হবে? এই যে ওয়াই হ্যাট, এটা হচ্ছে এন ইন্টু ওয়ান সাইজের ম্যাট্রিক্স হবে। এখানে এন সংখ্যক রো থাকবে, এবং একটা কলাম থাকবে, মানে ওয়াই হ্যাট হচ্ছে একটা কলাম ভেক্টর। ঠিক আছে, ওয়াই হ্যাট হচ্ছে একটা কলাম ভেক্টর। তো আমার ওয়াই হ্যাট এখানে একটা কলাম ভেক্টর থাকবে। এখানে কয়টা রো আছে? এখানে এন সংখ্যক রো আছে, এখানে একটা কলাম আছে। এটা হচ্ছে ওয়াই হ্যাট। এরপরে এক্স, হচ্ছে আমার ডিজাইন ম্যাট্রিক্স। এক্স এর মধ্যে কি থাকবে? ডাটা সেটে এন সংখ্যক স্যাম্পল থাকলে এক্স এর মধ্যেও আমার এন সংখ্যক স্যাম্পল থাকবে। তাহলে এখানে আমার এন সংখ্যক স্যাম্পল থাকতেছে, রো থাকতেছে। কলাম কয়টা হবে? আমার ডি সংখ্যক ফিচার যদি থাকে, তাহলে ডি সংখ্যক ফিচারের সাথে বায়াস টার্মটা সহ টোটাল ডি প্লাস ওয়ানটা হচ্ছে আমার এই ফিচার ম্যাট্রিক্স এক্স এর কলাম হবে। প্রতিটা রোতে একটা স্যাম্পলের ফিচার ভেক্টর যাচ্ছে এখানে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার থিটা। থিটাতে কি হবে? আম, থিটাতে হচ্ছে, সরি, একটু ঠিক করতে হবে। সো থিটাতে আমার যেটা হচ্ছে, আম, এত তো, যেহেতু আমি ডি প্লাস ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করব, আমার এখানে ডি প্লাস ওয়ান সংখ্যক রো থাকবে এবং একটা কলাম থাকবে। তো আমার এখানে রো সংখ্যা হচ্ছে ডি প্লাস ওয়ান এবং কলাম হচ্ছে একটা। তাহলে এই যে আমি মাল্টিপ্লাই করব, আমরা জানি যে এন ইন্টু ডি প্লাস ওয়ান এর সাথে যখন আমি এটা মাল্টিপ্লাই করতে যাব, ওর নাম্বার অফ কলাম ওর নাম্বার অফ রো সমান হতে হবে। তাহলে এখানে ডি প্লাস ওয়ান হচ্ছে ওর নাম্বার অফ কলাম, এখানে ডি প্লাস ওয়ান হচ্ছে ওর নাম্বার অফ রো। এই দুইটাকে যখন আমি মাল্টিপ্লাই করব, তখন আমার আউটপুট ডাইমেনশন হবে এন ইন্টু ওয়ান। তাহলে এখানে আমার তম স্যাম্পলের যে ফিচার ভেক্টর, সেটা এখানে তম রোতে আসবে। তার সাথে আমার সবগুলা মডেল প্যারামিটার থিটা পুরোটা মাল্টিপ্লাই হবে। মাল্টিপ্লাই হয়ে আমার তম স্যাম্পলের জন্য আউটপুটটা এখানে আসবে তম রোতে। তো লিনিয়ার রিগ্রেশনের আমার মাল্টিপ্লিকেশনটা এরকম, আমি পুরো ডেটা সেটের সব স্যাম্পলের জন্য এখানে লিনিয়ার রিগ্রেশনটা লিখলাম, একত্রে মাল্টিপ্লাই করে সব স্যাম্পলের জন্য আমি প্রেডিকশন বের করে ফেলতে পারবো। কোশ্চেন্স?
আমরা কন্টিনিউ করি। কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা নিতে পারি। আচ্ছা, সো আমরা লিনিয়ার রিগ্রেশনটা দেখছি যেখানে অনেকগুলা ফিচার আছে, তবে অনেকগুলা ফিচার, সংখ্যক ফিচার যদি থাকে ওটা ভিজুয়ালাইজ করাটা ডিফিকাল্ট। লিনিয়ার রিগ্রেশনটা দেখতে কেমন হবে? আমরা যেটা করতে পারি, আমাদের একটা ফিচার যদি থাকে থিটা 1, থিটা 1 হচ্ছে মডেল প্যারামিটার, ফিচারের ভ্যালুটা হচ্ছে এক্স, থিটা 0 আছে এখানে। ঠিক আছে, এটা একটা লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা আসলে আমাদের ইয়ে অনুসারে দেখতে কেমন হবে? আমরা যদি একটু ইয়ে করি, এটা হচ্ছে আমাদের ওই এক্স থিটা ফরম্যাটে যদি আমি লিখতে চাই, আমার এক্স এর মধ্যে আছে হচ্ছে আমার এন সংখ্যক রো আছে, আমার এন সংখ্যক রো আছে, আর এখানে দুইটা কলাম আছে, একটা হচ্ছে বায়াস টার্ম আর আরেকটা হচ্ছে ওই এক্স এর ভ্যালুটা। আর আমার থিটা, এখানে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে থিটা 0, থিটা 1। ঠিক আছে, তো এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা ওয়াই হ্যাটটা পাচ্ছি। রো এন সংখ্যক থাকতে পারবে, সমস্যা নেই। সো এইটা হচ্ছে আমার এক্স থিটা। সো 2D তে লিনিয়ার রিগ্রেশন আমার দেখতে এরকম হবে। আহ, আমার এক্স এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য আমি ওয়াই এর কোন ভ্যালুটা পাবো সেটা আমার লিনিয়ার রিগ্রেশনের মডেল প্যারামিটার থিটা 0 এবং থিটা 1 ডিসাইড করবে যে আমার এই লাইনটা আসলে দেখতে কেমন হবে। তাহলে আমার একটা পার্টিকুলার জায়গায় এইখানে আমার লাইনের উপরে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমার ওয়াই হ্যাট। ঠিক আছে, আর আমার এইখানে যে অ্যাকচুয়াল পয়েন্টটা আছে এটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, তাহলে এই যে রেসিডিউয়ালের কথা বলা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে আমার এরর। তম স্যাম্পলের জন্য ওয়াই থেকে ওয়াই হ্যাট বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে রেসিডিউয়াল। তার মানে এটা হচ্ছে আমার মডেলের প্রেডিকশন এরর তম স্যাম্পলের জন্য। আচ্ছা, ট্রেনিং অবজেক্টিভ। যখনই আমরা মডেল ট্রেনিং করব, মডেল ট্রেনিং এর সময় আমাদের কাজ কি হবে? মডেল ট্রেনিং এর সময় আমার কাজ কি হবে? সো আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মডেল ট্রেনিং আর একটা হচ্ছে ইনফারেন্স। সো যখন আমি ট্রেন করব, ট্রেনিং এর সময় আমি যেটা করব, আমার কাছে কি থাকবে? আমার কাছে পুরো ডেটা সেটের জন্য ডিজাইন ম্যাট্রিক্সটা থাকবে, গ্রাউন্ড ট্রুথ প্রেডিকশনটা থাকবে। ঠিক আছে, সেখান থেকে আমি কি লার্ন করব? থিটা লার্ন করব, মডেলের প্যারামিটার লার্ন করব ট্রেনিং এর টাইমে। এরপর আমার হবে ইনফারেন্স। ইনফারেন্স ইনফারেন্সের সময় কি করব? ইনফারেন্সের সময় আমার কাছে ডিজাইন ম্যাট্রিক্স থাকবে টেস্ট সেটের জন্য। টেস্ট সেটের জন্য ডিজাইন ম্যাট্রিক্স থাকবে, আমি এটাকে এক্স প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, টেস্ট সেটের জন্য ডিজাইন ম্যাট্রিক্স থাকবে, ট্রেনিং আর টেস্ট সেটের এক্স আলাদা হয়, এবং আমাদের মডেল প্যারামিটার থিটা থাকবে। সেখান থেকে আমি যেটা করব, ওয়াই হ্যাট কম্পিউট করব। এই ওয়াই হ্যাট কার থেকে কম্পিউট করছি? এক্স প্রাইম টেস্ট সেটের ফিচার থেকে। সো আমি এটাকে ওয়াই হ্যাট প্রাইম দিলাম, এটা বোঝানোর জন্য যে মানে এক্স হচ্ছে আমার ট্রেনিং ডাটা সেটের ফিচার ফিচার ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে টেস্ট ডেটা সেটের ফিচার ম্যাট্রিক্স। দুইটা আলাদা হয়, যার উপরে আমরা মডেল ট্রেন করছি তার উপরে আমরা ইভালুয়েট করি। তবে হাই লেভেলে পিকচারটা হচ্ছে ট্রেনিং এর টাইমে এক্স ওয়াই থেকে থিটা লার্ন করব, ইনফারেন্সের টাইমে এক্স থিটা থেকে ওয়াই হ্যাট কম্পিউট করব। তাহলে ট্রেনিং এর সময় আমাদেরকে এই থিটাটা বের করতে হবে, এটা হচ্ছে ট্রেনিং এর পারপাস।
এটার জন্য আমাদের একটা ট্রেনিং অবজেক্টিভ লাগবে। ট্রেনিং অবজেক্টিভটা কি? আমরা হচ্ছে রেসিডিউয়ালটা প্রতিটা স্যাম্পলের জন্য মিনিমাইজ করতে চাই, যাতে গ্রাউন্ড ট্রুথ আর প্রেডিক্টেড লেভেলের মধ্যে এররটা কমে, এবং আমরা এখানে স্কোয়ার্ড এররটা মিনিমাইজ করতে যাচ্ছি। তাহলে এই যে আইতম স্যাম্পলের জন্য স্কোয়ার্ড এরর, এটাকে আমি বলতেছি মডেলের লস ফাংশন। এটা হচ্ছে আমার লস ফাংশন আইতম স্যাম্পলের জন্য। এবার আমার আইতম স্যাম্পলের জন্য এটা হচ্ছে লস ফাংশন, আমার টোটাল স্যাম্পল আছে ডেটা সেটে এন সংখ্যক। তাহলে পুরো এন সংখ্যক স্যাম্পলের জন্য আমি যদি লসটাকে কম্বাইন করি, আমি সিম্পলি যোগ করে দিলাম, যোগ করে এন দিয়ে ভাগ করলাম। পুরো ডেটা সেটের জন্য এভারেজ লস জে থিটা, এটাকে আমরা বলি কস্ট ফাংশন। লস ফাংশন হচ্ছে একটা স্যাম্পলের জন্য স্কোয়ার্ড এরর, কস্ট ফাংশন হচ্ছে পুরো ডেটা সেটের জন্য এভারেজ স্কোয়ার্ড এরর। তাহলে আমরা এখন কি করতে চাই? আমরা এমন একটা থিটা লার্ন করতে চাই যেন এই কস্ট ফাংশনের ভ্যালুটাকে মিনিমাইজ করা যায়। আমরা এমন একটা থিটা লার্ন করতে চাই যাতে কস্ট ফাংশনের ভ্যালুটা মিনিমাইজ করা যায়। এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখি যে আর্গমিন থিটা অফ জে থিটা। এমন একটা থিটা লার্ন করব যাতে জে থিটাকে মিনিমাইজ করা যায়, সেটা হচ্ছে আমার অপটিমাল ভ্যালু অফ থিটা। এটা হচ্ছে আমার ট্রেনিং গোল। আচ্ছা, কারো কি আগের স্লাইড থেকে কোনো কোশ্চেন আছে? এখন আম, এই থিটাটা অপটিমাল ভ্যালু অফ থিটা, যেটা আমার যে থিটাকে মিনিমাইজ করবে, এটা বের করার কি কি ওয়ে আছে? আমরা কয়েকটা অ্যাপ্রোচ দেখবো। একটা হচ্ছে যেহেতু আমার ওয়াই ইকাল টু এক্স থিটা এরকম একটা ইকুয়েশন আছে, আমি যেটা করতে পারি এইটার মধ্যে লিনিয়ার ট্রান্সফরমেশন করে করে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে করে আমি এখান থেকে থিটা বের করার চেষ্টা করতে পারি। এটাকে আমরা বলবো ক্লোজড ফর্ম সলিউশন। এটাকে আমরা বলবো ক্লোজড ফর্ম সলিউশন। ঠিক আছে, যে আমার এখানে কি আছে, ওয়াই ইকাল টু এক্স থিটা আছে। এই যে ওয়াই ইকাল টু এক্স থিটা আছে, তার মানে আমি কি করতে পারবো, এইখান থেকে থিটার ভ্যালু এরকম একটা ইকুয়েশন থেকে বের করা পসিবল, যদি আমি, যেহেতু আমি ওয়াই এর ভ্যালু জানি ট্রেনিং এর টাইমে, ফিচার ম্যাট্রিক্স এর ভ্যালু গুলাও জানি, তাহলে থিটা কম্পিউট করা পসিবল। থিটা কম্পিউট করার জন্য আমাদেরকে কিছু ট্রান্সফরমেশন করতে হবে, লিনিয়ার ট্রান্সফরমেশন। প্রথম কথা হচ্ছে আমি এরকম করার কোনো ওয়ে নাই যে আমি এক্স কে ওই পাশে নিলাম, এক্স ইনভার্স হয়ে গেল, তারপর হচ্ছে ওয়াই। সো এটা ম্যাথমেটিক্যালি পসিবল না। এটার কারণ হচ্ছে এক্স ইনভার্স, ওর ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করার জন্য এক্স কে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং ডিটারমিনেন্ট জিরো হওয়া যাবে না। কিন্তু আমাদের এক্স হচ্ছে ডিজাইন ম্যাট্রিক্স, এটা স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার কোনো গ্যারান্টি নেই, কারণ ডাটা সেটে নাম্বার অফ স্যাম্পল এন আর নাম্বার অফ ফিচার ডি প্লাস ওয়ান, এই দুইটা সমান হবে না কখনো। সো এটাকে ডিরেক্টলি এভাবে ইনভার্স করে থিটা বের করা যায় না, এটার জন্য আমাদেরকে দেখো এক্স ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে বোথ সাইডকে। তো সেটা আমরা যদি একটু করি, আমরা যেটা করলাম যে বোথ সাইডকে এক্স ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলাম।
বোথ সাইডকে এক্স ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, বোথ সাইডকে যদি আমি এক্স ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখন কি হবে দেখো, এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স এটা কিন্তু একটা স্কয়ার ম্যাট্রিক্স। তার মানে ওর ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করবে যদিও ডিটারমিনেন্ট জিরো না হয়। সেই ক্ষেত্রে এবার যেহেতু ও একটা স্কয়ার ম্যাট্রিক্স, ওর ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে, কাজে আমি যেটা করতে পারবো ওকে অন্য সাইডে নিতে পারবো। ওকে অন্য সাইডে নিলে কি হবে, সে এক্স ইনভার্স হয়ে যাবে, এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স। এটা থিটার সাইডে ছিল, এখন এই সাইডে চলে আসলো, এটা ইনভার্স হয়ে গেল। আর এই সাইডে আর কি কি আছে, অলরেডি এক্স ট্রান্সপোজ আছে এবং ওয়াই আছে। তো এটা হচ্ছে আমার থিটা কম্পিউট করার ক্লোজড ফর্ম ইকুয়েশন বা নর্মাল ইকুয়েশন। ট্রেনিং ডেটা সেটের জন্য আমার ডিজাইন ম্যাট্রিক্স এক্স জানা আছে, গ্রাউন্ড ট্রুথ প্রেডিকশন কার প্রাইস বা যেটাই হোক ওই ওয়াই ভ্যারিয়েবলটা জানা আছে। ওই দুইটা যদি আমি রাইট সাইডে বসাই তাহলে আমি থিটা কম্পিউট করে ফেলতে পারবো লিনিয়ার রিগ্রেশনের জন্য। সো এই জিনিসটা আমরা ল্যাবে ইমপ্লিমেন্ট করব, যে ডিজাইন ম্যাট্রিক্স বানানো, তারপর ওয়াই বানানো, তারপর এই দুইটা থেকে থিটা ডিরেক্টলি কম্পিউট করে ফেলা লিনিয়ার লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করে। জাস্ট এই ইকুয়েশনটাই আমরা ইয়েতে লিখতে পারবো, নামপাই দিয়ে লিখতে পারবো। আচ্ছা, সো এই ক্লোজড ফর্ম সলিউশনটা সবসময় প্র্যাকটিক্যাল হয় না, সবসময় প্র্যাকটিক্যাল হয় না। সো আমরা সেটার একটা এক্সাম্পল দেখি। যেমন এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স, এটা সবসময় ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে না, ডিটারমিনেন্ট যদি জিরো থাকে বা এরকম কোনো ইস্যু হয়। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কস্ট ফাংশন সবসময় এত সিম্পল হয় না দেখতে। অনেক সময় আমার কস্ট ফাংশনের সাথে একটা রেগুলারাইজেশন টার্ম থাকে এডিশনাল। কস্ট ফাংশনের সাথে যদি রেগুলারাইজেশন টার্ম থাকে তখন ক্লোজ ফর্ম সলিউশন দিয়ে আর থিটা কম্পিউট করা সম্ভব হয় না। সো আমরা রেগুলারাইজেশন যেহেতু খুব কমনলি ইউজ করি, এই ক্লোজ ফর্ম ইকুয়েশনটা আমরা কমনলি আর ইউজ করি না। এই জন্য আমরা ডিরেক্ট লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করে থিটা বের না করে আমরা একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইটারেটিভলি একটু একটু করে আমি থিটার ভ্যালু আপডেট করি প্রতি স্টেপে, ওই কাজটা আমরা করে থাকি। কোশ্চেন্স? স্যার এখানে থিটাটা কি আমাদের গ্রেডিয়েন্ট? ঠিক আছে, বুঝিনি, একটু আবার বলবা? স্যার থিটাটা কি আমাদের গ্রেডিয়েন্ট? আপনি যে প্রিভিয়াসলি স্যার দেখিয়েছিলেন, যে গ্রাফটা দেখিয়েছিলেন। থিটাটা গ্রেডিয়েন্ট না, থিটাটা হচ্ছে আমার মডেলের প্যারামিটার, লিনিয়ার রিগ্রেশন মডেলের প্যারামিটার, যেটা আমরা কম্পিউট করব ট্রেনিং এর সময় এবং ইনফারেন্সের সময় ইউজ করব। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা হচ্ছে জি স্যার। গ্রেডিয়েন্টটা হচ্ছে ডিফারেন্ট। ধরো আমি এখানে এই কস্ট ফাংশনকে আমি মিনিমাইজ করতে চাচ্ছি, তো যেটা হবে আমি জানতে চাই যে থিটার ভ্যালু কিভাবে আপডেট করলে কস্ট ফাংশনটা কমে, থিটার ভ্যালু কিভাবে আপডেট করলে কস্ট ফাংশনটা কমে। তো তখন আমরা গ্রেডিয়েন্টের কনসেপ্টটা নিয়ে আসি। ধরো ওয়াই ইকুয়াল টু এম এক্স আছে, এখন আমরা জানতে চাই যে এক্স এর ভ্যালু কিভাবে চেঞ্জ করলে ওয়াই এর ভ্যালু কমবে, আমি এটা জানতে চাই। এখানকার মতো চিন্তা করো, থিটার ভ্যালু চেঞ্জ করলে যে থিটা কমবে, তাহলে এক্স এর ভ্যালু চেঞ্জ করলে ওয়াই কমবে। আম, তাহলে তখন আমরা কি করি এটা জানার জন্য, তখন আমরা ওই গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, ডি ওয়াই ডিএক্স সামথিং সামথিং, তারপর এটা কি হবে, এটা এম হবে। তখন আমরা দেখি যে ওকে এক্স এর ভ্যালু
এক্স এর পয়েন্ট যদি আমার কারেন্টলি থাকে 2 তে, দেন এক্স ইকুয়াল টু 2 এর জন্য আমার এইটার ভ্যালু কত হয়, ডিওয়াই ডিএক্স। দেন আমি এক্স এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ করলে আমার ওয়াই ভ্যালুটা আমি কমাইতে পারবো, তখন গ্রেডিয়েন্টের কনসেপ্টটা আসে। ডিওয়াই ডিএক্স হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। সো যখন আমি এটা করতে চাই যে আহ, আমার ডিরেক্ট নর্মাল ইকুয়েশন আমি ইউজ করতে পারবো না, বরং আমাকে ইটারেটিভলি থিটার ভ্যালু আপডেট করে করে যে থিটাকে মিনিমাইজ করতে হবে, তখন হচ্ছে আমরা যে থিটাকে আগে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস ইউজ করে আমরা তার গ্রেডিয়েন্ট গুলো কম্পিউট করি। এরপর গ্রেডিয়েন্টের ডিরেকশন ম্যাগনিটিউড দেখে আমরা চিন্তা করি যে আচ্ছা থিটার ভ্যালুকে কোন ডিরেকশনে আপডেট করবো। তো লিনিয়ার ইকুয়েশনে আর কিছু আন্ডারলাইং অ্যাজাম্পশন আছে। এই আন্ডারলাইং অ্যাজাম্পশন গুলা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত লিনিয়ার ইকুয়েশন ভালো কাজ করে। আহ, একটা হচ্ছে কি আমাদের এররের ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এরকম একটা অ্যাজাম্পশন আছে আমাদের। তারপর আমাদের ইনপুট ভ্যারিয়েবল আর আউটপুট ভ্যারিয়েবল রিলেশনশিপটা লিনিয়ার, তখনই লিনিয়ার ইকুয়েশন আমরা ইউজ করবো। অর্থাৎ কথা কথা অডোমিটার যদি বাড়ে তাহলে কার প্রাইস কমবে, এটা একটা লিনিয়ার রিলেশনশিপ। যদি সেটা স্কোয়ার স্কোয়ার টাইপের রিলেশনশিপ হয়, ফিচারের ভ্যালু চেঞ্জ হলে লিনিয়ার আউটপুট ভ্যারিয়েবলের ভ্যালু স্কোয়ারের সাথে চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু লিনিয়ার ইকুয়েশন ইউজ করাটা একটু সমস্যা। তখন লিনিয়ার নিউরাল নেটওয়ার্ক ইউজ করাটা বেটার চয়েস হবে, যাতে হাই অর্ডার রিলেশনশিপ গুলাকে আমরা মডেল করতে পারি। আম, আর হচ্ছে এরর্স আর ইন্ডিপেন্ডেন্ট। প্রতিটা স্যাম্পলের জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট এরর আছে, এগুলা ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো ধরনের ডিপেন্ডেন্সি নাই। এই ধরনের অ্যাজাম্পশন আছে। সো আমাদের অ্যাজাম্পশন গুলো যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত লিনিয়ার ইকুয়েশন এক্সপেক্টেড ওয়েতে বিহেভ করবে। আর একটা জিনিস হচ্ছে লিনিয়ার ইকুয়েশনে লার্জ আউটলায়ার যদি থাকে, সেক্ষেত্রে লিনিয়ার ইকুয়েশনের পারফরমেন্সটা খুব খারাপ হয়। তার কারণ হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের কস্ট ফাংশনে স্কোয়ার আছে। সো কোনো একটা পার্টিকুলার স্যাম্পলের জন্য যদি গ্রাউন্ড ট্রুথ ওয়াই আর ওয়াই হেড অনেক ডিফারেন্ট হয়, এররটা এক্সপ্লোড করে, যার জন্য মডেল প্যারামিটার থিটার কম্পিউটেশনটা ওই আউটলায়ারের দিকে অনেক বেশি মনোযোগ দেয়। এটা করতে গিয়ে মানে ওভারঅল অন্য স্যাম্পল গুলার জন্য ওর পারফরমেন্স অত ভালো হয় না। সো লিনিয়ার ইকুয়েশন উইথ স্কোয়ার্ড এরর, এটা হচ্ছে দিস ভেরি সেন্সিটিভ টু আউটলায়ার। এখন আমাদের রেগুলারাইজেশনের একটা কনসেপ্ট আছে। সো অনেক সময় যেটা হয় যে আহ, আমরা থিটার মানটা যেটা বের করি ট্রেনিং ডেটা সেট থেকে, যেটা কম্পিউট করি, সেটা টেস্ট ডেটা সেটে ভালোভাবে জেনারেলাইজ করে না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। আমি মডেল প্যারামিটার অনেক বেশি নিয়ে ফেলছি, বা আমার ডিজাইন ম্যাট্রিক্স এর মধ্যে আমি এতগুলা ফিচার আমি হিসাব করে রাখছি, যেটা আসলে আমার ডেটা সেটের জন্য দরকার নেই। দরকার হচ্ছে বেশি ফিচার আছে, অনেক বেশি মডেল প্যারামিটার আছে। এই ধরনের সিচুয়েশনে যেটা হয় যে ট্রেনিং ডেটা সেটের উপরে ও এররটা মিনিমাইজ করতে পারলো, কিন্তু ওইটা যখন আমি টেস্ট ডেটা সেটের উপরে ইভালুয়েট করি আমার পারফরমেন্স অনেক খারাপ আসে। তো আমরা এটাকে বলি ওভারফিটিং, যে ট্রেনিং ডেটা সেটের এরর অনেক কম কিন্তু টেস্ট ডেটা সেটের এরর অনেক বেশি। এই যে আমার মডেলটা বেশি কমপ্লেক্স হয়ে ওভারফিটিং হচ্ছে, এটা ঠেকানোর জন্য আমরা রেগুলারাইজেশনটা ইউজ করি। তো আমার এখানে যে কম্পোনেন্টটা আছে এটা হচ্ছে আমার আগের যে থিটা, যেটা আমরা একটু আগে লিখে আসছি।
আর এইটা হচ্ছে আমার রেগুলারাইজেশন টার্ম। ঠিক আছে, রেগুলারাইজেশন টার্মটার মধ্যে কি আছে, একটা ল্যামডা আছে আর স্কোয়ার্ড এল টু নর্ম অফ থিটা আছে। স্কোয়ার্ড এল টু নর্ম অফ থিটা। তো যারা লিনিয়ার অ্যালজেব্রার এটা যাদের মনে আছে, এটা হচ্ছে আমার মডেল প্যারামিটারের যেই ভেক্টরটা আছে সেটার জন্য আমরা এল টু নর্ম কম্পিউট করব, কিন্তু স্কোয়ার রুট করব না, এখানে স্কোয়ার এল টু নর্ম আছে, সেই ভ্যালুটা আমরা এখানে ইউজ করব। ল্যামডা হচ্ছে রেগুলারাইজেশন স্ট্রেংথ, অর্থাৎ আমার মডেলের কস্ট ফাংশনের সাথে রিলেটিভলি রেগুলারাইজেশন টার্মটাকে কতটুকু ইম্পর্টেন্স দিবে সেটা আমি ল্যামডা দিয়ে কন্ট্রোল করতে চাই। ল্যামডার বিভিন্ন ভ্যালু ট্রাই করে করে আমি দেখবো কোনটা ভালো কাজ করে। সো যখন আমরা রেগুলারাইজেশন ইউজ করি তখন হচ্ছে আমার এই নিউ লস ফাংশনটাকে আমি বললাম রেগুলারাইজড লস, যে রেগুলারাইজড থিটা। এটা আমার ওভারফিটিং হ্যান্ডেল করতে পারবে, ওভারফিটিং ঠেকাতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে এখন ক্লোজড ফর্ম সলিউশনটা আর কাজ করবে না। এখন আমাকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে থিটার অপটিমাল ভ্যালু বের করতে হবে। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কম্পিউটেশনালি অনেক এক্সপেন্সিভ ক্লোজড ফর্ম সলিউশনের থেকে, কারণ এটা আমি স্টেপ বাই স্টেপ থিটার ভ্যালু একটু একটু করে আপডেট করে যে যে রেগুলারাইজ থিটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। আচ্ছা, সো লিনিয়ার রিগ্রেশনের ওভারভিউটা বোঝা গেল কিনা? আমরা এতক্ষণ ইকুয়েশন দিয়ে এবং হাই লেভেল থেকে ডিসকাস করলাম। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটুকু ডিসকাস করলাম এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা? তো এবার আমরা একটা টয় ডেটা সেটের জন্য সিমুলেট করবো আর কি কিছুটা কিছু জিনিস লিনিয়ার রিগ্রেশনে, যেটা আমাদেরকে বুঝতে হেল্প করবে লিনিয়ার রিগ্রেশনটা আসলে কিভাবে কাজ করবে। ধরা যাক যে আমরা হাউস রেন্ট প্রেডিক্ট করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার টয় ডেটা সেট। ঠিক আছে, আমরা জানি লিনিয়ার রিগ্রেশন যদি হতে হয় আমার আউটপুট ভ্যারিয়েবলটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল হতে হবে। আমাদেরকে বলা হয়েছে রেন্ট প্রেডিকশন। রেন্ট কলামটা হচ্ছে এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, তার মানে এখানে লিনিয়ার রিগ্রেশন ইউজ করা পসিবল। এটা হচ্ছে আমার কি ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমার লেভেল, রাইট? এখন এটা সেটা ফিচার থাকবে কিছু, ফিচার হবে এই দুইটা, এরিয়াটা ফিচার হবে, ডিস্টেন্সটা ফিচার হবে। ক্যাম্পাস ক্যাম্পাস থেকে যত দূরে হবে ভাড়াটা একটু চেঞ্জ হবে, আর ওভারঅল ওই বাসার এরিয়া স্কোয়ার ফিটের উপরে ভাড়াটা চেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের আইডিয়া। তার মানে আমাদের এখানে দুইটা ফিচার আছে, দুইটাই কোয়ান্টিটেটিভ ফিচার। ক্যাটাগরিক্যাল ফিচারটা আমরা একটু পরে দেখবো, বাট এখানেও আমরা ক্যাটাগরিক্যাল ফিচার ইউজ করতে পারতাম। ঠিক আছে, সো আমাদের দুইটা কোয়ান্টিটেটিভ ফিচার আছে এবং আমাদের একটা লেভেল আছে। সো আমরা এখান থেকে কি করব, ডিজাইন ম্যাট্রিক্স আমরা কনস্ট্রাক্ট করতে চাই। এবং আমাদের যে ওই গ্রাউন্ড ট্রুথ ওয়াই এর যে কলাম ভেক্টর, সেই কলাম ভেক্টর হবে এইটা। এই এরিয়া ডিস্টেন্স থেকে আমরা ফিচার ম্যাট্রিক্স এক্স ডিজাইন করব। এই ফিচার ম্যাট্রিক্স ডিজাইন করার সময় আমাদেরকে কিছু মাথায় রাখতে হয়, মানে এটা একটা ভালো প্র্যাকটিস। সেটা হচ্ছে ফিচারকে স্কেলিং করলে ভালো। ধরো আমাদের এখানে যে রেন্ট আছে, রেন্টের এই ভ্যালু গুলাকে 18 থেকে 31-এর মধ্যে না রেখে যদি আমি নর্মালাইজ করে 0 থেকে 1-এর মধ্যে আনতে পারি তাহলে সেটা ভালো হবে। এখানে যে ডিস্টেন্স টু ক্যাম্পাস আছে এটাকে যদি আমি 0 থেকে 1-এর মধ্যে আনতে পারি তাহলে ভালো হবে।
এই যে এরিয়া আছে এখানে, এটাকেও আমি 0 থেকে 1 এর মধ্যে আনতে পারি নর্মালাইজ করে। ঠিক আছে, এটাকে আমরা বলি ফিচার নর্মালাইজেশন। তো এখানে আমি ফিচারটাকে এমন ভাবে নর্মালাইজ করব যেন 600টা 0-তে নর্মালাইজ হয়, 1400টা 1-এ নর্মালাইজ হয়, 1000 তার মাঝামাঝি কিছু একটা হবে। সো এই নর্মালাইজেশন গুলা করলে লিনিয়ার রিগ্রেশনের মডেল প্যারামিটারের কম্পিউটেশনটা বেটার হয়। আইডিয়ালি আমি নর্মালাইজেশনের জন্য আমরা যেটা করি, -1 থেকে 1 এর মধ্যে নর্মালাইজ করি, বা 0 থেকে 1 এর মধ্যে নর্মালাইজ করি। তবে আমরা যেহেতু টয় এক্সাম্পল নিয়ে এখন আমরা কাজ করব, আমাদের এখন 0 থেকে 1 এর মধ্যে নর্মালাইজ করলে মনে রাখতে একটু অসুবিধা হবে। সো সেটার জন্য আমরা যেটা করব, আমরা আসলে 0-1 এর মধ্যে নর্মালাইজ না করে এরিয়াকে আমরা 100 দিয়ে ভাগ করে নিব, ডিস্টেন্সটা আমরা নর্মালাইজ না করে 1 to 5 এর মধ্যেই রাখবো। এটা আমাদের টয় ডেটা সেট, কাজেই 0 থেকে 1 এর মধ্যে আমরা পরে করব, যখন আমরা কোল্যাবে করব তখন হচ্ছে আমরা ওইটা করব। এই মুহূর্তে আমাদের সমস্যা নেই, আমরা এরিয়াকে 100 দিয়ে ভাগ করে নিচ্ছি, সো 600 স্কোয়ার ফিট 6 হয়ে যাবে। তাহলে আমাদের ডিজাইন ম্যাট্রিক্সটা দেখতে হবে এরকম। আমরা জানি যে আমাদের ফিচার ছিল দুইটা, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে ডিস্টেন্স। আর এই কলামটা হচ্ছে বায়াস টার্মের কলাম। ঠিক আছে, তাহলে যেহেতু আমার ফিচার দুইটা, আমার কলাম হবে 3। যেহেতু আমার ডেটা সেটে 5টা স্যাম্পল আছে, আমার এইটার নাম্বার অফ রো হবে 5। ঠিক আছে, এবং আমরা জানি যে এক্স এ যতগুলা কলাম থাকবে থিটাতে ততগুলা রো থাকবে, তার মানে থিটার থিটার ইয়ে হবে, নাম্বার অফ প্যারামিটারটা হবে θ0, θ1, θ2। ঠিক আছে, ল্যামডা ধরো, যখন আমরা ইনফারেন্স করব তখন ল্যামডার একটা ভ্যালু আমার কাছে জানা থাকবে, যখন আমি ইনফারেন্স করব তখন থিটা অলরেডি কম্পিউট হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি থিটার কারেন্ট ভ্যালুটা, মানে কম্পিউটেড ভ্যালুটা হচ্ছে 10, 1.5 - 0.7। তাহলে আমি কি করতে পারবো, এই একটা পার্টিকুলার স্যাম্পলের জন্য আমি এই রো ভেক্টরটাকে এই কলাম ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আমি আউটপুট প্রেডিকশনটা আমি কম্পিউট করতে পারবো। ঠিক আছে, কোন কোশ্চেন আছে? নেই। আচ্ছা, এবার আমরা বায়াস টার্মের কথা একটু আসি, যে আমরা প্রতিটা ফিচারের সাথে বায়াস টার্ম 1 আমরা কেন দিচ্ছি, এটা দেয়ার আসলে সুবিধা কি। তো আমরা যদি একটু চিন্তা করি, আমার লিনিয়ার রিগ্রেশনে আমাদের দুইটা পসিবল চয়েস আছে। একটা হচ্ছে আমি বলতে পারি y = হচ্ছে θ1 × x, আর একটা অপশন হচ্ছে y = θ0 + θ1 × x। এটা হচ্ছে খুবই সিম্পল, একটা একটা ফিচার কলাম থাকলে আমরা এই ইকুয়েশন ইউজ করে লিনিয়ার রিগ্রেশন করতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে বায়াস টার্মটা কেন দিব, প্রথমটার থেকে দ্বিতীয়টা কেন বেটার? কারো কোনো আইডিয়া আছে?
লিনিয়ার রিগ্রেশন এটা কমন কোশ্চেন পরীক্ষায় যে বায়াস টার্ম কেন ইউজ করি, কাজে আমরা এখন যদি শিখে ফেলি তাহলে ভালো। কেন বায়াস টার্ম ইউজ করি? স্যার কোনো ডেটাকে আর কি মডিফাই করার জন্য? কোনো ডেটাকে মডিফাই করার জন্য। মানে স্যার বায়াসনেস তো আনতে চাচ্ছি যে আমার মতো আউটপুট পেতে চাচ্ছি, মানে আমি যেরকম আউটপুটটা চাচ্ছি ওরকম আসার জন্যই তো না। স্যার বায়াস না দিলে তো অরিজিন থেকে যাবে না লাইনটা। দিলে অরিজিনে থেকে যাবে। হ্যাঁ, এই অ্যান্সারটা কারেক্ট। আমরা একটা রিয়েল সিনারিও যদি চিন্তা করি যে আমাদের এক্স ওয়াই এরকম আছে, ধরা যাক ওয়াই হচ্ছে আমার নিউবর্ন বেবির ওয়েট, নিউবর্ন বেবির ওয়েট, এক্স হচ্ছে নিউবর্ন বেবির মানে একটা বাচ্চাদের বয়স থাকে কত মাস, কত উইকস, বাচ্চার বয়স কত সপ্তাহ সেটা হচ্ছে এক্স এ আছে, ওয়াই এ হচ্ছে ওর ওয়েটটা আছে। তো এখন আমাদের এই ডেটা সেটটা কেমন হবে? একদম নিউবর্ন বেবি যখন ওর 0 উইকস, তখন ধরা যাক যে 7 পাউন্ডস ওয়েট। যখন 1 উইক তখন 8 পাউন্ডস। 2 হলে 10, 3 হলে 11। তো এরকম একটা কিছু থাকবে। তাহলে আমরা যদি এই লিনিয়ার রিগ্রেশনের লাইনটা আসলে ড্র করি, লাইনটা দেখতে কেমন হতে পারে? এক্স এদিকে থাকবে, ওয়াই এদিকে থাকবে। সো 0-র জন্য 7 হয়, তার মানে আমার এটা এরকম কোন একটা লাইন এখানে ড্র করতে হবে। এখানে 0-7 হচ্ছে আমাদের এই যে ইন্টারসেপ্টের সাইজ, 0-7। তার মানে আমার লিনিয়ার রিগ্রেশনে অনেক সময় আমার ডেটার এমন প্রপার্টি থাকবে যে আমাদের লাইনটা আসলে অরিজিন দিয়ে যাবে না, লাইনটা আসলে আমার অরিজিন দিয়ে যাবে না। এটা এরকম হতেই পারে, আমার ডেটার প্যাটার্ন এরকম হতেই পারে, নিউবর্ন বেবির ওয়েট 0 হয় না। তো আমাদের প্রথম ইকুয়েশনের সমস্যা হচ্ছে এটা 0-0 দিয়ে যাবে। ও কিন্তু ফোর্স করবে আমার লাইনটাকে এই অরিজিন দিয়ে যেতে, যেটা আমার ডেটার প্রপার্টিকে ভায়োলেট করে। সো আমার আমার লিনিয়ার রিগ্রেশনের লাইনটা কি আদৌ অরিজিন দিয়ে যাবে কিনা এটা আমি ডেটা থেকে লার্ন করতে চাই, ইকুয়েশন দিয়ে জোর করে ফোর্স করতে চাই না। যেহেতু আমি ডেটা থেকে লার্ন করব, আমি θ0 দিয়ে দিলাম। ডেটা থেকে যদিও θ0-র ভ্যালু 0 লার্ন করে, দ্যাটস ফাইন, বাট আমি ইচ্ছা করে এটাকে 0 দিব না। আমি ইচ্ছা করে ফোর্স করবো না যে আমার লাইনটা যেন 0-0 দিয়ে যেতে হবে। We have to learn this from the data. সো এই জন্য θ0 বা বায়াস টার্মটা ইউজ করা দরকার। এখন এই বায়াস টার্মটা ইউজ করার জন্য আসলে আমার কি করা লাগবে? আমার এখানে নিচে এক্স এর যে ফিচার ভেক্টর সেটা হবে 1x, আর মডেল প্যারামিটারের যে সেটা হবে θ0, θ1। এই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার এখানে দেখানো হয়েছে। তার মানে ডিজাইন ম্যাট্রিক্সে যদি আমার 1 থাকে তখন আমার এখানে θ0 × 1, 1টা আসবে। তো এই জন্য আমরা এই কলামের মধ্যে 1 গুলা দিয়ে রাখছি θ0-র সাথে, যেন ও মাল্টিপ্লাই হতে পারে। তো বায়াস টার্মের বিষয়টা বোঝা যাচ্ছে। ইয়েস স্যার। আমরা ওয়েট করি, যদি আরো কারো কোশ্চেন থাকে আমরা 30 সেকেন্ড আরো টাইম দিচ্ছি, আমরা এরপরের পরের টপিকে মুভ করবো।
ঠিক আছে। আমি এটা মুছে ফেললাম। আমাদের লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাদের আম, যেই টার্ম গুলো আমরা পড়ছি, ওয়াই হ্যাট প্রেডিকশন, আমাদের এক্স যদি জানা থাকে, থিটা যদি জানা থাকে, আমরা ওয়াই হ্যাট প্রেডিকশনটা বের করতে পারি কিনা। তারপর ওই প্রেডিকশন এবং গ্রাউন্ড ট্রুথ থেকে আমরা একটা স্যাম্পলের জন্য লস বের করতে পারি কিনা। কয়েকটা স্যাম্পলের জন্য লস জানা থাকলে আমি ওভারঅল ডেটা সেটের জন্য কস্ট ফাংশন যে থিটা বের করতে পারবো। যদি আমার মডেলের প্যারামিটার থিটা এবং ল্যামডা যদি আমার জানা থাকে, তাহলে আমি কি করতে পারবো, রেগুলারাইজড লস ফাংশনটা বের করতে পারবো। তো আমরা এগুলোর ইকুয়েশন এবং থিওরি আমরা দেখছি। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এখানে কিছু টয় ম্যাথস দেওয়া আছে আর কি, যেখানে আমরা এই স্টেপ বাই স্টেপ এই কম্পিউটেশন গুলো করতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কি হচ্ছে আমার মডেল ট্রেনিং এর সময়। বাই দ্য ওয়ে, মডেল ট্রেনিং এর সময় সেটা একটু আমি বলে নিই। আমাদের লিনিয়ার রিগ্রেশনে আমাদের দুইটা জিনিস আমরা মাথায় রাখি। আমরা বলছি যে আমাদের কি আছে, ট্রেনিং আছে, ইনফারেন্স আছে। ট্রেনিং এর সময় আমি কি থেকে কি লার্ন করি বলছিলাম? ট্রেনিং এর সময় কি বলছিলাম? এক্স এক্স এন্ড ওয়াই ওয়াই থেকে থিটা লার্ন করি। থাকবে, থিটা প্যারামিটার বের করতে হবে। হ্যাঁ, আর টেস্টের সময় হচ্ছে আমার এক্স আর থিটা দেয়া থাকবে, ওয়াই হ্যাট বের করবো। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেনিং এর টেস্ট। ট্রেনিং এর জন্য, ট্রেনিং এর মধ্যে আমার দুইটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট স্টেপ থাকে। ট্রেনিং এর সময় যেহেতু আমরা এখানে রেগুলারাইজড লস ফাংশনটা ইউজ করব, ক্লোজড ফর্ম সলিউশন ইউজ করার অপশন নেই, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে যখন ট্রেন করব, তখন আমার এখানে দুই রকমের স্টেপ থাকে। একটাকে আমরা বলি ফরওয়ার্ড, একে বলি ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। ফরওয়ার্ড প্রোপাগেশন এবং ব্যাকওয়ার্ড প্রোপাগেশন এটা ট্রেনিং সময় হবে। সো ফরওয়ার্ড প্রোপাগেশনে কি হবে, ফরওয়ার্ড প্রোপাগেশনে কিন্তু আমরা এই যে থিটার থিটার ভ্যালু কি হচ্ছে, থিটার ভ্যালু কিন্তু প্রত্যেকবারে আপডেট হচ্ছে, প্রত্যেক ইটারেশনে থিটার ভ্যালু আপডেট হচ্ছে। তো ফরওয়ার্ড প্রোপাগেশনে আমরা মেইনলি যেটা করি, থিটার কারেন্ট ভ্যালুর জন্য আমার এই লস ফাংশন, কস্ট ফাংশন এগুলা কত আসতেছে, এগুলো আমরা কম্পিউট করব। থিটার ভ্যালু জানা আছে, থিটার কারেন্ট ভ্যালু, তার জন্য আমি গ্রাউন্ড ট্রু ওয়াই হ্যাট প্রেডিক্ট করব, ওয়াই হ্যাট থেকে আমি লস ফাংশন বের করব, এরপর কস্ট ফাংশন বের করব থিটার কারেন্ট ভ্যালুর জন্য। তার মানে এইখানে আমরা যেই পুরো প্রসেসটা করলাম, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড প্রোপাগেশন। এরপরে ব্যাকওয়ার্ড প্রোপাগেশনে কি হবে, ব্যাকওয়ার্ড প্রোপাগেশনে থিটার কারেন্ট ভ্যালু থেকে, থিটার কারেন্ট ভ্যালু থেকে আমি সামহাও কিছু একটা যোগ বিয়োগ করে থিটার নিউ ভ্যালু বের করব, সেটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। এটাকে আমরা বলি প্যারামিটার আপডেট। মডেলের প্যারামিটার আপডেটটা সবসময় ব্যাক প্রোপাগেশনের সময় হবে। ফরওয়ার্ড প্রোপাগেশনে আমরা হচ্ছে লসটা কম্পিউট করব, প্রেডিকশন করব, লস ফাংশন কম্পিউট করব, কস্ট ফাংশন কম্পিউট করব। সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন। সো আমরা ফরওয়ার্ড প্রোপাগেশনটা সিমুলেট করার কথা বলছি এখানে। আচ্ছা, এই ফরওয়ার্ড প্রোপাগেশন যখন সিমুলেট করব, তখন আমার কাছে কি কি জানা থাকবে?
আমার ল্যামডা জানা থাকবে, ল্যামডা জানা থাকবে, থিটার কারেন্ট ভ্যালু আমার জানা থাকবে ফরওয়ার্ড প্রপাগেশনের টাইমে। ব্যাক প্রপাগেশন সিমুলেট করাটা তো ইজি না, ব্যাক প্রপাগেশনটা একটু অন্যরকম। বাট ফরওয়ার্ড প্রপাগেশনের সময় আমার থিটার কারেন্ট ভ্যালু গুলা জানা থাকবে এবং ল্যামডা জানা থাকবে, এবং হচ্ছে গ্রাউন্ড ট্রুথ গুলা জানা থাকবে, এই যে এক্স আর ওয়াই, ট্রেনিং ডেটা সেটের এক্স ওয়াই, এগুলো আমার জানা থাকবে। আচ্ছা, তো আমরা সিমুলেট করি, আমাদের ধরা যাক যে থিটার ভ্যালু আমাদের জানা আছে, কেন? কারণ আমরা ফরওয়ার্ড প্রপাগেশন সিমুলেট করতেছি, থিটার ভ্যালু জানা আছে, কারেন্ট ভ্যালু। এবং আমার এক নাম্বার স্যাম্পলের জন্য এরিয়া হচ্ছে 6, ডিস্টেন্স হচ্ছে 1, তার মানে ডিজাইন ম্যাট্রিক্সের রোটা হচ্ছে 161। তাহলে x1, এই 161 জানা আছে, প্যারামিটার থিটা জানা আছে, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করে আমি কি করতে পারি, ওয়াই হ্যাটটা আমি কম্পিউট করতে পারবো। এটা হচ্ছে এক্স থিটা, তার মানে এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, 1 এর সাথে 10, 6 এর সাথে 1.5, 1 এর সাথে -0.7 মাল্টিপ্লাই করলে আমার আসবে হচ্ছে 18.3। এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করে সাম করলাম। তাহলে এই 18.3টা আমার কি? এটা হচ্ছে আমার প্রেডিক্টেড রেন্ট প্রাইস ফর স্যাম্পল 1। প্রেডিক্টেড রেন্ট প্রাইস ফর স্যাম্পল 1, এটা হচ্ছে আমার ওয়াই হ্যাট 1। আমরা যদি ডেটা সেটটা দেখি, আমাদের 1 নাম্বার স্যাম্পলের জন্য গ্রাউন্ড ট্রুথ আছে হচ্ছে 18। আমি প্রেডিক্ট করলাম 18 পয়েন্ট, কত 1 ছিল, 18.3 ছিল। তাহলে আমি প্রেডিক্ট করলাম 18.3। তাহলে এই দুইটার মধ্যে এখন আমি একটা লস ফাংশন কম্পিউট করতে পারবো 18 আর 18.3 এর মধ্যে। সেটা এখানে করা হচ্ছে, লস ফাংশন কম্পিউট করলাম। আমি 18 থেকে 18.3 বাদ দিলাম, আমার লস ফাংশনটা আসতেছে হচ্ছে 0.09 স্কোয়ার করার কারণে। তাহলে ফরওয়ার্ড প্রপাগেশনে আমি প্রথমে ওয়াই হ্যাট কম্পিউট করলাম এবং তারপরে লস ফাংশন কম্পিউট করলাম ওই স্যাম্পলের জন্য। এই একই প্রসেস আমি কিন্তু 5টা স্যাম্পলের জন্যই করতে পারবো, সেটা এখানে করে দেখানো হয়েছে। প্রতিটা স্যাম্পলের জন্য আমার ফিচার আছে, ফিচার ফিচার ম্যাট্রিক্স আছে, সেখান থেকে আমার এবং গ্রাউন্ড ট্রুথ আছে। আমি ওয়াই হ্যাটটা প্রেডিক্ট করলাম প্রতিটা স্যাম্পলের জন্য, পরে এই দুইটার স্কোয়ার্ড লস ফাংশন যদি আমি কম্পিউট করি, লস কলামটা দেখতে এরকম আসে। তো এইটুকু বোঝা যাচ্ছে কিনা? একটা কমেন্ট আছে, ওকে, যাচ্ছে, এটা হচ্ছে কমেন্ট, তাহলে এখন কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমরা প্রতিটার জন্য লস ফাংশন জানি। তাহলে আমাদের প্রথম কাজ ছিল প্রতিটা স্যাম্পলের জন্য ওয়াই হ্যাট বের করা, আমরা সেটা করছি। ওয়াই হ্যাট থেকে আমার প্রতিটা স্যাম্পলের জন্য আমার লস ফাংশন কম্পিউট করার কথা ছিল, আমরা সেটা করছি। এখন আমরা কি করব? এখন আমরা জে থিটা কম্পিউট করব। জে থিটা কি? সবগুলা লসের এভারেজ। তার মানে এই 5টা ভ্যালু এভারেজ করলে আমরা জে থিটা পাবো। ঠিক আছে, এই হচ্ছে জে থিটা, 5টা ভ্যালুর এভারেজ 5.664। জে থিটা হচ্ছে 5.664, 5টা লস ফাংশনের এভারেজ। আচ্ছা, এখান থেকে আমাকে কি করতে হবে? আমরা রেগুলারাইজেশনের কিছু এখন করি নাই, আমরা শুধু কস্ট ফাংশন বের করছি। এখান থেকে আমি কি করতে পারি? যে রেগুলারাইজড থিটাটা বের করতে পারি। কিভাবে করা যায় কেউ বলতে পারবা?
সো জে থিটা থেকে জে রেগুলারাইজ থিটা যাওয়ার জন্য আমাদের যেটা করা লাগে, জে রেগুলারাইজ থিটার ইকুয়েশন ছিল এরকম, জে থিটা থাকবে এখানে প্লাস সাথে এখানে ল্যামডা থাকবে, ল্যামডার সাথে আমরা বলবো যে থিটা যেই প্যারামিটার ভেক্টরটা আছে তার স্কয়ার L2 নর্ম। তার মানে যে রেগুলারাইজড থিটার জন্য আমাকে ল্যামডা জানতে হবে এবং থিটার L2 নর্ম কম্পিউট করার জন্য থিটা জানতে হবে। সো আমরা যদি একটু দেখি, আমাদের থিটার ভ্যালু জানা আছে, এখান থেকে আমরা ওর স্কয়ার L2 নর্ম কম্পিউট করতে পারবো। আর ল্যামডা, ল্যামডা কোথায় দেয়া আছে? ল্যামডা হচ্ছে আমাদের এখানে দেয়া ছিল 0.1। তার মানে আমার যে রেগুলারাইজ থিটা কম্পিউট করার জন্য সবকিছু আমার কাছে আছে। তাহলে আমরা সেটা কম্পিউট করলাম। দেখো, সরি এটা মুছে ফেলি। দেখো এই যে থিটার L2 নর্ম, স্কয়ার L2 নর্ম, ওই প্যারামিটার গুলার ভ্যালু স্কয়ার করে মাল্টিপ্লাই করে যোগ করলাম 102.74, আর ল্যামডার ভ্যালু 0.1। তার মানে আমাদের এটা আসতেছে যে থিটা হচ্ছে 5.664, ল্যামডা হচ্ছে 0.1, থিটার স্কয়ার L2 নর্ম হচ্ছে 102। তাহলে আমাদের যে রেগুলারাইজ থিটা হচ্ছে 15.938। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশনের টোটাল একটা সিমুলেশন। এবং আমরা এখানে কিন্তু সবগুলা কাজই করছি। আমরা হচ্ছে ডাটা সেট থেকে ওই ফিচার ভেক্টর কম্পিউট করছি, তারপর থিটার একটা ভ্যালু যদি জানা থাকে তার জন্য আমরা ওয়াই হ্যাট কম্পিউট করছি, ওয়াই হ্যাট থেকে আমরা লস ফাংশন কম্পিউট করছি, সেখান থেকে কস্ট ফাংশন কম্পিউট করছি, তারপরে সেখান থেকে রেগুলারাইজড কস্ট ফাংশন আমরা কম্পিউট করলাম। যখনই আমাদের একটা মডেল ট্রেনিং এর সময় ফরওয়ার্ড প্রপাগেশন হয়, ওই পুরো কম্পিউটেশনটা কমপ্লিট করবে পুরো ডেটা সেটের জন্য। কোনো কোশ্চেন্স? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কন্টিনিউ করি। তো এটা গেল ফরওয়ার্ড প্রপাগেশন। এখন ব্যাকওয়ার্ড প্রপাগেশনে কি হবে, আমার থিটার যে একটা এক্সিস্টিং ভ্যালু আছে সেটাকে আপডেট করে আমি থিটার নতুন একটা ভ্যালুতে নিয়ে যাব। এমন ভাবে নিব যেন যে রেগুলারাইজ থিটাকে মিনিমাইজ করা পসিবল হয়। তো এটার জন্য আমার থিটার নিউ ভ্যালু কম্পিউট করার জন্য আমার গ্রেডিয়েন্ট লাগবে, এবং গ্রেডিয়েন্ট আপডেট করতে হবে যেন যে রেগুলারাইজ থিটার ভ্যালুকে মিনিমাইজ করা যায় আগের ইটারেশনের চেয়ে। সো আমরা এগুলো আমরা জানি, ওয়াই হ্যাট ইকাল টু এক্স থিটা আমরা জানি, এটাও আমরা জানি যে এক্স থিটা বেসিক্যালি হচ্ছে ওয়াই হ্যাট যে রেগুলারাইজ যে থিটা। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কি করতে পারবো, যদি আমার কোনো রেগুলারাইজেশন না থাকতো তখন হচ্ছে আমার এইটার গ্রেডিয়েন্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার এরকম একটা রেজাল্ট আসতো। আর যদি এটা রেগুলারাইজড হইতো তাহলে এই যে থিটার পাশে এখানে কি থাকতো, একটা ল্যামডা আর থিটার L2 নর্ম থাকতো। সেটাকে ডিফারেন্সিয়েট করলে তখন এটার সাথে আরো একটা এডিশনাল টার্ম আসবে, সেটা হচ্ছে 2 ল্যামডা থিটা। এটা হচ্ছে আমার যে রেগুলারাইজড থিটার গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা থিটাকে আপডেট করব যাতে করে যে রেগুলারাইজ থিটাকে মিনিমাইজ করা যায়। সো এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, আমাকে এই ভ্যালুটা কোনোভাবে কম্পিউট করতে হবে। আর এখানে একটা টার্ম আছে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে লার্নিং রেট। থিটাকে আমি দ্রুত আপডেট করব নাকি স্লোলি আপডেট করব, সেটা যদি আমি কন্ট্রোল করতে চাই সেটা আমি লার্নিং রেট আলফা দিয়ে কন্ট্রোল করতে পারবো।
যদি আলফা লার্জ ভ্যালু সেট করা হয় লার্নিংটা অনেক ফাস্ট হবে, যদি আলফার স্মল ভ্যালু সেট করা হয় তাহলে লার্নিংটা স্লো হবে। এটা হচ্ছে আমার ব্যাক প্রপাগেশনের জন্য আমাদের এই ডিফারেন্সিয়েট করা লাগবে আর কি, গ্রেডিয়েন্ট কম্পিউট করা লাগবে জে থিটার উপরে। তো আমরা যদি এই যে রেগুলারাইজড থিটাকে এটা ডেরিভেটিভ কম্পিউট করি তখন হচ্ছে আমার এরকম একটা ইকুয়েশন আসে। তো আমরা এই ইকুয়েশনের উপর বেস করে আমরা থিটাকে আপডেট করব। কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতে পারি। আমরা নেক্সট দিন হচ্ছে এখান থেকে কন্টিনিউ করব। স্যার আমার আগের স্লাইড থেকে একটা প্রবলেম ছিল স্যার, ওই যে 0 থেকে পাস করলে স্যার প্রবলেমটা কি হবে, এটা একবার একটু বললে ভালো হতো। 0 দিয়ে পাস করলে স্যার অরিজিনটা আমরা শিফট করতে চাচ্ছি কেন? অরিজিনটা আমরা শিফট করতে চাচ্ছি না, বরং আমরা যদি ওয়াই ইকুয়াল টু এক্স থিটা বলি, তার মানে হচ্ছে আমি ফোর্স করলাম যে এটা অরিজিন দিয়েই পাস করবে, আমি ফোর্স করতে চাচ্ছি না। এটা হচ্ছে পার্সপেক্টিভ। আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু এক্স থিটা তার মানে এটা অরিজিন দিয়েই যেতে হবে, ডাটার মধ্যে যাই থাকুক। কিন্তু আমি চাচ্ছি ডাটাটা অরিজিন দিয়ে পাস করবে কি করবে না এটা ডেটা থেকে লার্ন করবে, আমি নিজে অরিজিন দিয়ে ফোর্স করব না। বুঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি এবার। So, আমি অরিজিন দিয়ে যাবে না এটা চাচ্ছি এরকম না, বরং আমি অরিজিন দিয়ে যাওয়ার অপশনও রাখলাম। থিটা জিরো যদি জিরো হয় তাহলে অরিজিন দিয়ে যাবে, থিটা জিরো যদি অন্য কিছু হয় তাহলে অরিজিন দিয়ে যাবে না। থিটা জিরো দেওয়ার মাধ্যমে আমি সব অপশন ওপেন রাখলাম, যেখানে থিটা জিরো যদি না দিতাম অরিজিন ছাড়া অন্য কোনো পয়েন্ট দিয়ে যাওয়ার অপশনটা ক্লোজ হয়ে গেল, যেটা আমার রিয়েল লাইফে ডেটার সাথে অনেক সময় ম্যাচ করে না। যেমন আমাদের ওই যে নিউবর্ন বেবি ওয়েট জিরো জিরো পাউন্ড তো আর হয় না যদি আমরা ওভাবে আসলে ডেটাটা সেট করি, এরকম তো অনেক কিছুই আছে। এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে অডোমিটার থেকে গাড়ির প্রাইস প্রেডিক্ট করতে চাচ্ছি, এখন অডোমিটার যদি জিরো হয়, ঠিক আছে, কার প্রাইস কত হবে? কার প্রাইস তো জিরো হবে না, কার প্রাইস ম্যাক্সিমাম হবে, তাই না? তো আমাদের কার প্রাইসের ক্ষেত্রে কি হবে, ডেটাটা অডোমিটারের সাথে এরকম হবে না লাইনটা দেখতে?